তো চলো শুরু করি আজকের। দেখো আমাদের টপিক হচ্ছে হিমালয়ান রিভার মোস্ট ইম্পর্টেন্ট 25 কোশ্চেন, যেগুলো কিনা আপকামিং আরআরবি এবং এসএসসি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সবার আগে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে গঙ্গা নদীর ব্যবস্থা সম্পর্কে নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন। ফার্স্ট হচ্ছে অলোকনন্দা নদী ধৌলিগঙ্গার সাথে বিষ্ণুপ্রয়াগে মিলিত হয়। সেকেন্ড, মন্দাকিনী নদী অলোকনন্দার সাথে রুদ্রপ্রয়াগে মিলিত হয়। ভাগীরথী নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়। তাহলে দেখো এখানে এটা ঠিক আছে, ভাগীরথী ঠিক আছে, মন্দাকিনী ঠিক আছে, অলোকনন্দা ধৌলিগঙ্গার সাথে মিলিত হয় ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে 1, 2 এবং 3। কিন্তু আমাদের আগে জানতে হবে এই যে অলোকনন্দা নদী, এই অলোকনন্দা নদীর উৎপত্তি কোথা থেকে। এই অলোকনন্দা নদীর উৎপত্তি হচ্ছে সাতোপান্ত গ্লেশিয়ার। ঠিক আছে, সাতোপান্ত গ্লেশিয়ার। আচ্ছা, মন্দাকিনী নদীর উৎপত্তি কোথায়? মন্দাকিনী নদীর উৎপত্তি হচ্ছে চৌড়াবাড়ি গ্লেশিয়ার। CHORA, চৌড়াবাড়ি গ্লেশিয়ার। ঠিক আছে, এবার দেখো কি হয়। এইখানে অলোকনন্দা নদী আছে, অলোকনন্দা নদী এরকম প্রবাহ হতে হতে অলোকনন্দা নদী উৎপন্ন হচ্ছে তোমার এই যে সাতোপান্ত গ্লেশিয়ারে। অলোকনন্দা নদী আস্তে আস্তে এখানে অনেকগুলো নদী মিলিত হয়, এইখান থেকে একটা, এইখান থেকে একটা, এইখান থেকে একটা, এইখান থেকে একটা, এইখান থেকে একটা। ঠিক আছে, এবার এই যে মিলন স্থানগুলো হচ্ছে না, অলোকনন্দার সাথে বিভিন্ন নদী যে মিলিত হচ্ছে, এই মিলনগুলোকে আমরা বলি প্রয়াগ। ঠিক আছে, তাহলে আমাদের কাছে পঞ্চপ্রয়াগ আছে, আমাদের কাছে প্রয়াগের সংখ্যা হচ্ছে 5টা। ঠিক আছে, আচ্ছা, সবার আগে আমরা কি দেখবো? প্রয়াগ গুলো দেখবো কি কি। আমরা মনে রাখবো প্রথমে হচ্ছে কেপি, কলকাতা পুলিশ। ঠিক আছে, সেকেন্ডে হবে ডিবি, ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপরে হবে এমআর। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে বিডি। এই কটা আমাদের মনে রাখতে হবে, 4টে। কি কি দেখো, পি দিয়ে হচ্ছে, আমি একটু কালিটা চেঞ্জ করি। পি দিয়ে যেই নদীটার নাম হচ্ছে তার নাম হচ্ছে পিন্ডার। পিন্ডার নদী। দেখো সবার মধ্যে অলকানন্দা নদী কমন, মানে পিন্ডার প্লাস অলকনন্দা, এরা দুজন মিলে যেই প্রয়াগ উৎপন্ন করছে তার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগ। আচ্ছা, ডি ফর হচ্ছে তোমার ধৌলিগঙ্গা। ধৌলিগঙ্গা। ধৌলিগঙ্গা অলকনন্দার সাথে যে প্রয়াগ তৈরি করছে তার নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ। বিষ্ণু প্রয়াগ। আচ্ছা, মন্দাকিনী। মন্দাকিনী অলকনন্দার সাথে মিলিত হয়ে তৈরি করছে রুদ্রপ্রয়াগ। আর ভাগীরথী অলকানন্দার সাথে মিলিত হয়ে তৈরি করছে দেবপ্রয়াগ। ঠিক আছে, আরো একটা প্রয়াগ আছে, সেটা অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আরেকটা প্রয়াগ হচ্ছে নন্দাকিনীর সাথে নন্দপ্রয়াগ। অতটা এন আর এন দুটোই সেম, সেই জন্য আর অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এবার প্রয়াগরাজ কি তাহলে? প্রয়াগরাজ মানে প্রয়াগদের রাজা। এই প্রয়াগরাজ হচ্ছে তোমার গঙ্গা, যমুনা, আর একটা মাইথোলজিক্যাল রিভার আছে যার নাম হচ্ছে সরস্বতী। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল হচ্ছে প্রয়াগরাজ, যেটা কিনা এলাহাবাদে অবস্থিত। ঠিক আছে, কুম্ভ মেলা হয়। হলো, চলো এই কোশ্চেনে কারোর কোনো ডাউট আছে বলতে পারো, অসুবিধা নেই। যদি কারোর কোনো ডাউট থাকে এখানে অবশ্যই বলতে পারো। ওকে,
চলো পরের কোশ্চেন হচ্ছে, ব্রহ্মপুত্র নদীর ক্ষেত্রে নিচের কোন উপনদীটি উত্তর দিকে বা বাম তীরের নয় উত্তর তীরের কথা বলা হয়েছে, মানে বাম তীরের নয় মানে ডান তীরের কথা বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে দেখব ব্রহ্মপুত্র, অপশনে পরে আসছি, আমি আগে ব্রহ্মপুত্র সম্পর্কে আগে জানবো। ব্রহ্মপুত্র, দেখো ব্রহ্মপুত্র নদী সম্পর্কে আমাদের জানতে হবে। ব্রহ্মপুত্র আমাদের ট্রান্স হিমালয় অঞ্চলে অবস্থিত। এটি এটির দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার, ঠিক আছে? এর উৎপত্তি স্থল হচ্ছে চেমা ইউংদুং গ্লেসিয়ার। চেমা ইউংদুং গ্লেসিয়ার, ঠিক আছে? আচ্ছা, যেখানে উৎপন্ন হয়, দেখো এটি সাধারণত তিব্বতের অঞ্চলে উৎপত্তি হয়েছে, ঠিক আছে? এই তিব্বতের অঞ্চলে এর নাম হচ্ছে সাংপো। এই ব্রহ্মপুত্রের নাম হচ্ছে সাংপো। এই ব্রহ্মপুত্র ভারতে অরুণাচল প্রদেশ থেকে প্রবেশ করে, অরুণাচল থেকে এন্টার করে ভারতে, ঠিক আছে? এবার দেখো কিরকম হয়, ধরো এই যে ব্রহ্মপুত্র নদী চলছে চলছে চলছে, এইখানে একটা পর্বত আছে যার নাম হচ্ছে নামচা বারোয়া। আচ্ছা, সবাই কেউ শুনতে পাচ্ছিস না? তাহলে তোর ডিভাইসে প্রবলেম হচ্ছে, আবার বেরিয়ে আবার ঢোক। নামচা বারোয়া, নামচা বারোয়া, ঠিক আছে? এই নামচা বারোয়া থেকে এই নদীটা পুরো এরকম ইউটার্ন নিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করে। এই যে ইউটার্নটা নিচ্ছে নদীটা, এই যে বেন্ডিংটা হচ্ছে, এই বেন্ডিং কে বলা হয় সিনট্যাক্সিয়াল বেন্ডিং। সিনট্যাক্সিয়াল বেন্ডিং। তাহলে এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষায় যে কোন নদীতে সিনট্যাক্সিয়াল বেন্ডিং দেখা যায়, অ্যান্সার হবে আমাদের ব্রহ্মপুত্র, ঠিক আছে? তাহলে ব্রহ্মপুত্র চেমাইয়ুংদুং গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয়, 2900 কিলোমিটার তার দৈর্ঘ্য, চায়নাতে বা তিব্বতে সাংপো নামে পরিচিত, ঠিক আছে? আর অরুণাচল প্রদেশের থেকে ভারতে এন্টার করে, প্রবেশস্থলে এর নাম হয় দিহাং, ঠিক আছে? বা অরুণাচল প্রদেশের নাম হয় দিহাং, আর আসামের নাম হচ্ছে দিবং। অরুণাচল প্রদেশ লিখে দিচ্ছে এখানে, এর নাম হচ্ছে দিহং, আর আসামে এর নাম হচ্ছে দিবাং। দাবাং না কিন্তু, হুড় হুড় দাবাং করিস না আবার। আচ্ছা, এবার আমরা দেখব ব্রহ্মপুত্রের রাইট ব্যাংক ট্রিবিউটারি। রাইট ব্যাংক ট্রিবিউট মানে হচ্ছে ডান তীরের উপনদী, আর এদিকে থাকবে আমাদের লেফট ব্যাংক ট্রিবিউটারি, মানে বাম তীরের উপনদী। দেখো ব্রহ্মপুত্রের ডান তীরের উপনদীগুলো হলো আমাদের সুবনশিরি, তারপর হচ্ছে মানস, কামেং, তিস্তা, তিস্তা আছে, তারপর হচ্ছে রায়ডাক, ঠিক আছে? এই কটা মনে রাখলেই হবে। আর বাম তীরের উপনদী গুলো দেখো, বাম তীরের উপনদী গুলো হচ্ছে তোমার লোহিত, তারপর হচ্ছে ধানসিঁড়ি, দেন হচ্ছে বুড়িডিহাং, আর হচ্ছে দিবাং, ঠিক আছে? এই অরুণাচল প্রদেশ থেকে এই নদীটি আসামে প্রবেশ করে এবং আসাম থেকে এই নদীটি চলে যায় বাংলাদেশে, ঠিক আছে? আর বাংলাদেশে এই নদীর নাম হচ্ছে, বল তোরা, তোদের কাছে কমেন্ট তোরা বলবি যে বাংলাদেশে এই নদীর নাম কি, বলো? যমুনা?
মেঘনা, মেঘনা, মেঘনা। আচ্ছা, তাহলে পদ্মা কোনটার নাম তাহলে? হ্যাঁ, তাহলে পদ্মা আর যমুনার মিলিত হয়ে যেটা তৈরি হয় তার নাম হচ্ছে মেঘনা নদী, তাই তো? ঠিক আছে, ব্রহ্মপুত্রের বাংলাদেশের নাম হচ্ছে যমুনা। চলো নেক্সট কোশ্চেন। বলছে সিন্ধু নদের উপনদীগুলোকে উত্তর থেকে দক্ষিণের ক্রমে সাজান। আচ্ছা দেখ, তোদের একটা কথা বলি, এই যে আমি এই যে ডিটেলস গুলো লিখলাম না, আমার সাথে সাথে হয়তো লিখতে পারিসনি বা কিছু, তোরা কি করবি, আমি যেই বলা হয়ে যাবে আমি টাইম দেবো, তোরা ঝট করে স্ক্রিনশট তুলে নিবি, স্ক্রিনশট তুলে ওখান দিয়ে লিখে নিবি, তাহলে গিয়ে তোদের আর জিনিসটা মিস হবে না। তাড়াতাড়ি কর। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, সিন্ধু নদের উপনদীগুলোকে উত্তর থেকে দক্ষিণ ক্রমে সাজাও। তাহলে সিন্ধু নদের উপনদীগুলোকে উত্তর থেকে দক্ষিণে সাজানোর আগে আমরা যেটা করব, আগে আমরা সিন্ধু নদী সম্পর্কে দেখব, ঠিক আছে? সিন্ধু, দেখো এই নদী, হ্যালো, এই নদীটি মানস সরোবরের থেকে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? এটি, এর দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার, টোটাল দৈর্ঘ্য। আর ভারতে এর দৈর্ঘ্য হচ্ছে 1188 কিলোমিটার। এই সিন্ধু নদী, 1100, 100, ওকে, 11,114, ঠিক আছে। এই নদীটি লাদাখের, এই নদীটি লাদাখের দেমচক থেকে, এই নদীটি লাদাখের দেমচক থেকে ভারতে এন্টার করে, ঠিক আছে? এটি কিন্তু জম্মু কাশ্মীরের ওপর থেকে যায় না, মানে ধর এরকম যদি আমাদের ভারতের ম্যাপটা আমি ড্র করার চেষ্টা করি, এখান থেকে কোথাও উৎপন্ন হচ্ছে কৈলাস, এখান থেকে এন্টার করে, করে এই জায়গার থেকে বেরিয়ে যায়। এবার এখান থেকে, সরি একটু বেশি বাইরে হয়ে গেছে, এখান থেকে এরকম ভাবে চলে যায়, ঠিক আছে? এবার এখান থেকে কিছু নদী আছে যেগুলোকে বলা হয় ডান তীরের উপনদী, আর এখান থেকে কিছু নদী আছে যেগুলোকে বলা হচ্ছে বাম তীরের উপনদী। এবার দেখো, ডান তীরের উপনদী, বাম তীরের উপনদী, এগুলো আমরা দেখবো, কিন্তু তার আগে আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে বাম তীরের উপনদী। ডান তীরের উপনদী অতটা ইম্পর্টেন্ট না। দেখো, এর বাম তীরে 5টি নদী দেখা যায়, ঠিক আছে? সেই 5টি নদী হচ্ছে ঝিলাম, চেনাব, রাভি, বেয়াস, আর হচ্ছে সাতলুজ। এইগুলোই, মানে এই নদীটা যদি এরম ভাবে প্রবাহিত হয়, এরকম ভাবে পরপর পরপর রয়েছে, ঝিলাম, চেনাব, রাভি, বেয়াস, সতলুজ, এরকম পরপর এই অর্ডারেই থাকে। আচ্ছা, এই নদীগুলো হচ্ছে, এই নদীগুলোর কথা আমাদের বেদে উল্লেখ আছে, ঠিক আছে? এবং যেহেতু বেদে এই নদীগুলোর কথা উল্লেখ আছে, তাই এই নদীগুলোর একটা পুরাতন নাম আছে যেগুলো কিনা আমাদের এক্সাম পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট। দেখো তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, দেখো এই যে ঝিলাম, চেনাব, রাবি, পেঁয়াজ তো নেই, এটা হবে অ্যান্সার অপশন এ। তাহলে ঝিলামের পুরাতন নাম হচ্ছে বিতস্তা, ঝিলামের পুরাতন নাম হচ্ছে বিতস্তা। চেনাবের পুরাতন নাম হচ্ছে আস্কিনি। রাভির পুরানো নাম হচ্ছে পুরুষিনী। পুরুষিনীও থাকতে পারে, অনেক জায়গায় ইরাবতীও থাকে, ঠিক আছে? এই দুটোই রাভির নাম।
বিয়াসের পুরনো নাম হচ্ছে বিপাশা, আর সতলুজের পুরনো নাম হচ্ছে সুতুদ্রি। ওকে, চলো এটা এই অবধি, এবার পরে আবার একটু বাদে দেখবো ওখানে, ঠিক আছে? স্ক্রিনশট তুললে তুলে নাও, আমি পরের কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, গঙ্গার উপনদীর উৎসস্থল কোনটি, আহ কোন জোড়াটি সঠিক নির্ণয় করো। বলছে দেখো, যমুনা উৎপন্ন হচ্ছে যমুনেত্রী থেকে, এটা সঠিক। সোন উৎপন্ন হচ্ছে অমরকন্টক মালভূমি থেকে, সঠিক। সারদা বা কালী মিলাম হিমবাহ থেকে উৎপন্ন হচ্ছে, এটাও সঠিক। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো, আমাদের যমুনা সম্পর্কে একটু জানতে হবে, যমুনা নদী সম্পর্কে। এটা গঙ্গার গঙ্গা নদীর লার্জেস্ট ট্রিবিউটারি, লার্জেস্ট এবং লংগেস্ট দুটোই বলতে পারো, লার্জেস্ট এবং লংগেস্ট, মানে গঙ্গার সব থেকে বৃহৎ উপনদী হচ্ছে যমুনা। ঠিক আছে, এটি গঙ্গা নদীর সাথে সমান্তরালে চলতে থাকে এবং প্রয়াগরাজ মানে এলাহাবাদে এসে এটি গঙ্গা নদীর সাথে মিলিত হয়। আমাদের এখানে দেখতে হবে যে যমুনার উপনদীগুলো কি কি। যমুনার উপনদী, দেখো পরীক্ষায় খুব আসে। যমুনার উপনদীগুলো হচ্ছে চম্বল, বেতোয়া, কেন, টন, সিন্ধ ইত্যাদি। এই পাঁচটা ইম্পর্টেন্ট আমাদের যমুনার উপনদী থেকে, ঠিক আছে? এবার এরপরে আসবো, এগুলোতে ভিতরে আস্তে আস্তে আসবো। দেখো, সোন এটি অমরকন্টক নদী থেকে উৎপন্ন, অমরকন্টক মালভূমি থেকে উৎপন্ন হয় এবং এটি একমাত্র নদী ভারতের যেটা কিনা আমাদের সাউথের থেকে সাউথ টু নর্থ হয়, নর্থের দিকে যায়। সাউথ টু নর্থ মানে কি হয়, ধরো এটা ভারতের সমস্ত নদী এরম ভাবে যায়, এটা কি হচ্ছে, এটা এরকম কোথার থেকে উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হয়ে এরম ভাবে উপরের দিকে চলে আসে। ঠিক আছে, এবং সোন অন্তর্বর্তী নদী মানে ভারতেই উৎপন্ন এবং ভারতেই শেষ, মানে ভারতেই গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। এই যে যমুনা, সোন, এগুলো কিন্তু সব গঙ্গার ডান তীরের উপনদী। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তোমাদের একটা ফ্যাক্ট আমি বলে দেখি। অমরকন্টক, এই অমরকন্টক মালভূমিতে রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন দেখা যায়, রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন, রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন দেখতে পাওয়া যায়। আচ্ছা, রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন মানে কি, ধরো এটা একটা মালভূমি বা পাহাড়, এই পাহাড় থেকে বিভিন্ন দিকে বিভিন্ন নদী চলে গেছে, এই যে যেই ধরনের ড্রেনেজ প্যাটার্ন দেখা যায় এটাকে বলা হয় রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন। ঠিক আছে, যখন ঠিক এটার উল্টো হয়ে যায়, মানে ধরো এখানে যেমন এদিক থেকে বেরিয়ে চারিদিকে গেছে, যদি চারিদিক থেকে মাঝখানে আসে, তখন এই ধরনের ড্রেনেজ প্যাটার্নকে বলা হয় সেন্ট্রিপিটাল ড্রেনেজ প্যাটার্ন। ঠিক আছে, এটার এক্সাম্পল তোমাদের আমি জানতে চাইবো, পরে কমেন্ট করে জানিয়ে দেবো যে এই সেন্ট্রিপিটাল ড্রেনেজ প্যাটার্ন ভারতের কোথায় দেখা যায়। 5 নম্বর, একদম 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 ঠিক ঠিক। বলছে তিব্বত মালভূমি থেকে উৎপন্ন হয়ে হিমালয় কেটে ভারতে প্রবেশ করেছে এমন নদীগুলো হলো, দেখো হিমালয় কেটে ভারতে প্রবেশ করেছে, ঝিলাম, চেনাব, রাবি, এ তো ভারতেই উৎপত্তি। না সরি, উল্টো বলছি, এটাই অ্যান্সার। সতলুজ হবে না, যমুনা হবে না। দেখো যমুনা তো ভারতের ভেতরে উত্তরাখণ্ডের দিয়ে অবস্থিত, সতলুজ হবে না, তাহলে এই যে এই পার্ট গুলো তো বাদ হয়ে যাচ্ছে, এটা, তাহলে এর জন্য এগুলো বাদ হয়ে যাচ্ছে। অ্যান্সার কোনটা হবে, ঝিলাম, চেনাব আর রাবি। দেখো একটু আগে আমি বললাম যে আমাদের যে সিন্ধু নদীর বাম তীরের 5টা উপনদী আছে, কি কি বললাম,
ঝিলাম, চেনাব, রাভি, বেয়াস, সতলুজ। ঝিলামের পুরাতন নাম হচ্ছে বিতস্তা, চেনাবের পুরাতন নাম হচ্ছে আচকিনি, রাভির পুরাতন নাম হচ্ছে পুরুষিনী, বিয়াসের বিপাশা, সতলুজের সুতুদ্রি। এটুকু আমরা দেখেছি। এবার আমরা দেখব যে এদের উৎপত্তি কোথা থেকে। ঝিলামের উৎপত্তি হচ্ছে ভেরিনাগ থেকে। ঝিলামের উৎপত্তি ভেরিনাগ থেকে। চেনাব, চেনাব নদীর উৎপত্তি হচ্ছে বারালাচলা পাস থেকে। বারালাচলা পাস থেকে। আচ্ছা, রাভি, রাভির উৎপত্তি রোটাং পাস থেকে। তারপর হচ্ছে বেয়াস, সেম একই জায়গা থেকে। আর দেন হচ্ছে সতলুজ। দেখো, এটা উৎপন্ন হচ্ছে রাক্ষসতার লেক থেকে, মানে মানস সরোবরের পাশেই আর একটা লেক আছে যার নাম হচ্ছে রাক্ষস সরোবর বা রাক্ষসতার লেক। ঠিক আছে, সেখান থেকে উৎপন্ন হয় এটা, যাকে বলা হয় রাকাস তাল লেক। রাকাস তাল লেক। ঠিক আছে। আর এই সতলুজ নদী ভারতে প্রবেশ করে শিবকিলা পাস দ্বারা। শিবকিলা পাস হয়ে। ঠিক আছে। চলো, এখানে এই অবধি এইটুকু। নেক্সট কোশ্চেনে যাই। বলছে অ্যান্টিসিডেন্ট ড্রেনেজ বা পূর্ববর্তী নদী ব্যবস্থার উদাহরণ কোনটি। দেখো, অ্যান্টিসিডেন্ট নদী মানে হচ্ছে যেটা কিনা পুরাতন থেকেই চলে আসছে, মানে গঙ্গা ভারতের উৎপন্ন হওয়ার আগের থেকে চলে আসছে, সেটা হচ্ছে আমাদের সিন্ধু নদী। এবার যমুনা আমরা একটু আগে দেখলাম, যমুনা গঙ্গার ডান তীরের সব থেকে বৃহৎ উপনদী। এর দৈর্ঘ্য হচ্ছে 1376 কিলোমিটার। এবার অভিজিৎ আমাকে বলবে যে যমুনার উপনদীগুলো কি কি বললাম। ওকে ওকে। আচ্ছা দেখো, গন্ডক, গন্ডক, এই গন্ডক নদীর উৎপন্ন হচ্ছে নুবিন গ্লেশিয়ার থেকে। নুবিন, এই গন্ডক নদীর উৎপত্তি হচ্ছে নুবিন গ্লেশিয়ার। এটি গন্ডক নেপালের একটি নদী, নেপালের নদী। ঠিক আছে। এই নদী নেপালে রূপনারায়ণ, সরি, নারায়ণী নামে পরিচিত, নারায়ণী নদী। আচ্ছা, কেউ বলতে পারবি নারায়ণী কেন নামে পরিচিত? দেখো, নারায়ণী নামে পরিচিত কারণ এই যে নদীটা দেখলা, এই যে গন্ডক নদী বা নারায়ণী নদী, এই নদীতে শালিগ্রাম পাওয়া যায়। শালিগ্রাম, শালিগ্রাম চিনিস তো, শুনেছিস নাম? শালিগ্রাম, হ্যাঁ, যে যে নারায়ণ রূপে পুজো করা হয়, দেখবি পুরোহিতরা শালিগ্রাম শিলা নিয়ে ঘুরে বেড়ায়, বলে নারায়ণ আছে। এই যেহেতু মানা হয় যে এটি নারায়ণের রূপ, তাই এই নদীর নাম হচ্ছে নারায়ণী নদী। ঠিক আছে, এটি নেপালে অবস্থিত, এখানে শালিগ্রাম পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। দেখো, চম্বল নদী, চম্বল মানে হচ্ছে ডাকুর এরিয়া। ঠিক আছে। এই চম্বল নদীর উৎপত্তি হচ্ছে মধ্যপ্রদেশের মো প্ল্যাটু থেকে। মো প্ল্যাটু, মধ্যপ্রদেশের মো প্ল্যাটু থেকে উৎপন্ন। এই চম্বল নদী কেন ইম্পর্টেন্ট, দেখো, এই চম্বল নদীর মধ্যে গালি ইরোশন দেখা যায়। গালি ইরোশন, গালি ইরোশন কি জিনিস? নালি ক্ষয়, যাকে বলে যে নদীর ভিতর দিয়ে ক্ষয় করে চলে গেছে কিন্তু উপর অতটা বোঝা যাচ্ছে না। এর ফলে চম্বল নদীর অঞ্চলে একটা ভূমিরূপ, এবড়ো খেবড়ো একটা ভূমিরূপ তৈরি হয়। এই ভূমিরূপের নাম হচ্ছে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। দেখো, পরীক্ষায় যদি ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেয়, চোখ কান বন্ধ করে চম্বল নদী মেরে দিয়ে চলে আসে। ঠিক আছে। চলো, পরের কোশ্চেন।
বলছে ব্রহ্মপুত্র নদী সম্পর্কে নিচে, এই কি আমি একটা কোশ্চেন মিস করে গেছি? তা এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, বলছি দাঁড়া। বলছে ব্রহ্মপুত্র নদ সম্পর্কে নিচের কোনটি ভুল? প্রথম বলেছে তিব্বতে সাংপো নামে, ভারতে অরুণাচল প্রদেশে ডিহং নামে প্রবেশ করে, এটা সঠিক, একটু আগে দেখলাম। লোহিত ও দিবাং নদীর সাথে মিলিত হয় এটাও ঠিক। এটি বিনুনির সদৃশ নদীপথ তৈরি করে, এটিও ঠিক। এটি এটি ভারতের দীর্ঘতম নদী, একদম নয়। দেখো, টোটাল লেন্থ হয়তো অনেক বেশি হতে পারে, 2900 কিলোমিটার, কিন্তু ভারতের দীর্ঘতম নয়। কারণ ভারতের দীর্ঘতম হচ্ছে আমাদের গঙ্গা, যেটা হচ্ছে কিনা 25 কিলোমিটার। ঠিক আছে, এবার দেখো তোমাদের ওই 7 নম্বরের কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে নিচের কোনটি সিন্ধুর ডান তীরের নদী? ঠিক আছে, আমরা সিন্ধুর বাম তীরের নদী দেখেছিলাম, আমরা এখন সিন্ধুর ডান তীরের নদী দেখব। সিন্ধুর ডান তীরের নদী হচ্ছে দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সৈয়ক নদী, আর একটার নাম হচ্ছে গিলগিট। গিলগিট। আচ্ছা পানি বলো তো, আহ এর বাম তীরের নদীগুলো কোন কি কি হবে, একটু এক সেকেন্ড রিভাইজ বলো। আচ্ছা, ঝিলাম, চেনাব, রাবি, বেয়াস, সতলুজ। এই 5টা নদী মিলিত হয়েছে পাঞ্জাবের হরিকে ওয়েটল্যান্ডে, ঠিক আছে। এবার এর জন্য যেহেতু এই 5টা নদী একসাথে মিলিত হয়েছে, তাই এর নাম হচ্ছে পাঞ্জাব, অঞ্চলের নাম হয়েছে পাঞ্জাব, ঠিক আছে। এবার আমরা জানি দোয়াব। দেখো দোয়াব কথা থেকেই এসছে, পাঞ্জাব, দেখবে পান প্লাস জাব। এই দোয়াব মানে হচ্ছে দুটো নদীর মধ্যবর্তী অঞ্চল, দুটোর মধ্যের অঞ্চল। তাহলে যেহেতু 5টা নদীর মধ্যে অঞ্চল হচ্ছে, এর জন্য এর নাম হচ্ছে পাঞ্জাব, ঠিক আছে। এবার দেখো বিভিন্ন এই যে অঞ্চলে 5টা দোয়াব আছে, এই দোয়াব গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে দোয়াব মানে কি বললাম, দুই বা সরি দুটো নদীর মধ্যে যে উর্বর ভূমি আছে তাকে বলা হচ্ছে দোয়াব। আর এই দোয়াব গুলোর নাম হয় যেই নদী দুটোর মাঝখানে আছে তাদের প্রথম নাম অনুসারে। প্রথম দোয়াবের নাম আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে সিন্ধ। সিন্ধ সাগর দোয়াব, সিন্ধ সাগর দোয়াব। দ্বিতীয় দোয়াবের নাম হচ্ছে জেচ দোয়াব, জেচ দোয়াব। তৃতীয় দোয়াব হচ্ছে রেচনা দোয়াব। চতুর্থ হচ্ছে বাড়ি দোয়াব। আর পঞ্চম হচ্ছে বিষ্ট দোয়াব। দেখো সিন্ধ সাগর দোয়াব হচ্ছে ইন্দাস নদী এবং ঝিলাম নদী। জেচ দোয়াব হচ্ছে ঝিলাম এবং চেনাবের মাঝামাঝি। রেচনা দোয়াব হচ্ছে রাভি আর চেনাব। পাড়ি দোয়াব হচ্ছে রাভি আর হচ্ছে তোমার বিয়াস বা বিপাশা। আর বিষ্ট দোয়াব মানে হচ্ছে বেয়াস এবং সতলুজ, ঠিক আছে। এই 5টা দোয়াব এই অঞ্চলে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এই 7 আর 8-এর কোশ্চেনের মিলিত অ্যান্সার হচ্ছে এটা, 7 নম্বরটা মিস হয়ে গেছে। হলো, নেক্সট কোশ্চেনে আসি। পরে বলছে দেখো গঙ্গা নদীর বাম তীরের উপনদীগুলোকে পশ্চিম থেকে পূর্বে সাজালে কি হবে? বলছে গঙ্গা নদীর প্রথম অপশন বলছে গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি। সেকেন্ড অপশন বলছে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি। আমি তো বলে যাচ্ছি। তারপর হচ্ছে গোমতী,
ঘরঘরা, গোমতী, গন্ডক, কোশি। 4 নম্বর গোমতী, রামগঙ্গা, কোশি, গন্ডক। তো দেখো অ্যান্সার হবে অপশন বি। এবার আমরা গঙ্গা নদী সম্পর্কে দেখবো। দেখো গোমুখ গুহাতে উৎপন্ন হওয়ার সময় এর নাম হচ্ছে ভাগীরথী। এই ভাগীরথী নদী যখন অলোকনন্দার সাথে দেবপ্রয়াগে এসে মিলিত হয়, ভাগীরথী যখন অলোকনন্দার সাথে এসে দেবপ্রয়াগে মিলিত হয়, তখন এই নদীর নাম গঙ্গা নামে পরিচিত। ঠিক আছে। এই গঙ্গা নদী তার লাইফে 3টে ফেজ দেখা যায়। ঠিক আছে। 3টে ফেজ কি কি? উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি। দেখো এই অঞ্চলটা আমাদের উত্তরাখণ্ডের অঞ্চল। এখানে গঙ্গা নদী ভীষণ খরস্রোতা। ঋষিকেশ, এই অঞ্চলের যে নদীগুলো আছে এগুলোতে গঙ্গা নদী ভীষণ খরস্রোতা। তারপরে হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ থেকে গঙ্গা নদী যেটা এসছে এটা হচ্ছে মধ্য গতির গঙ্গা নদী। ঠিক আছে। আর তারপরে বিহার থেকে শুরু করে বা ঝাড়খণ্ডের এই কিছুটা অঞ্চল থেকে যখন গঙ্গা এসছে, এসে আমাদের বাংলায় প্রবেশ করেছে, তখন এটি হচ্ছে আমাদের নিম্ন গতি। মানে এখানে গঙ্গার গতি একদমই কম। এই গঙ্গা উচ্চ গতিতে কি করে? ক্ষয় কার্য করে। ঠিক আছে। মধ্য গতিতে ক্ষয় কার্য এবং সঞ্চয় কার্য দুটোই একসাথে করে। মানে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। নদী কোন পর্যায়ে ক্ষয় কার্যও করে সঞ্চয় কার্যও করে? সেটা হচ্ছে নদী মধ্য গতিতে ক্ষয় কার্য এবং সঞ্চয় কার্য উভয় করে, আর নদী নিম্ন গতিতে সঞ্চয় কার্য করে। ঠিক আছে। এই যে গঙ্গা দেখতে পাচ্ছ, এখানে মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট, এই মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট এই গঙ্গা নদী দুটো পার্টে ডিভাইড হয়ে যায়। ঠিক আছে। বেশিরভাগ যেটা পার্ট এটা বাংলাদেশে চলে যায়, এটির নাম হয় পদ্মা। ঠিক আছে। আর একটা পার্ট যেটা কিনা হুগলি নদী নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে হয়ে সুন্দরবনে বদ্বীপ গঠন করেছে, এর নাম হচ্ছে হুগলি নদী। ঠিক আছে। এবার হচ্ছে এই বাম তীরের আর ডান তীরের উপনদী। দেখো আমি মেনে নিচ্ছি যে গঙ্গা নদীর এটা হচ্ছে তার গতিপথ। এই গতিপথে এই দিকে থাকা যে নদীগুলো হবে সেগুলো হচ্ছে বাম তীরের উপনদী, আর এই দিকে থাকা নদীগুলো হচ্ছে ডান তীরের উপনদী। দেখো আমি দুটো আলাদা আলাদা কালার দিয়ে বোঝাচ্ছি। সবার আগে আছে রামগঙ্গা, তারপরে হচ্ছে গোমতী, তারপরে ঘরঘরা, তারপরে গন্ডক, আর তার লাস্টে আছে কোশি। তাহলে এইখানে এই কটা মনে রাখতে হবে। সবার আগে থাকে রামগঙ্গা, ঘরঘরা, কি বললাম, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি। এ হচ্ছে বাম তীরের উপনদী। আর ডান তীরের উপনদী হচ্ছে যমুনা, সোন আর পুনপুন। এই 3টে হচ্ছে তার ডান তীরের উপনদী। দেখো এই যে গোমতী নদী, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট। এটা উত্তরপ্রদেশের ফুলহার ঝিল থেকে উৎপন্ন হয়। ফুলহার ঝিল থেকে উৎপন্ন হয়। ঠিক আছে। আর এটি গাজীপুরে গঙ্গা নদীর সাথে মিলিত হয়। আরো একটা কোশ্চেন ইম্পর্টেন্ট দেয় কিভাবে, যে ঘরঘরা নদী এটি গঙ্গা নদীর সাথে কোথায় মিলিত হয়। দেখো কিভাবে মনে রাখবে। ঘরঘরা নদী মিলিত হয় বিহারের ছাপড়া। ঠিক আছে। এবার মনে রাখবে যে ছাপড়ি ঘাগড়া পরে নাচ করছে। ছাপড়ি থেকে ছাপড়া, আর ঘাগড়া থেকে ঘরঘরা। ঠিক আছে। আচ্ছা বাকি দুটো বলে দিই। গন্ডক গন্ডক নদী মিলিত হয় সোনপুরে, বিহারের সোনপুরে, ম্যাম। ঠিক আছে। আর কি বাকি থাকলো? কোশি। কোশি অতটা ইম্পর্টেন্ট না, তাও বলে দিচ্ছি। দেখো কোশি হচ্ছে পুরুশালা মনে হয়। হ্যাঁ সেটা আছে। গুড, একটা ভালো পয়েন্ট অ্যাড করেছে। কোশিকে সরো অফ বিহার বলা হয়। ঠিক আছে। এবার বল কোন নদীকে সরো অফ বেঙ্গল বলা হচ্ছে?
দামোদর, তাহলে সরো অফ বেঙ্গল হচ্ছে দামোদর। আচ্ছা, তোদের একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন কবে স্টার্ট করা হয়? হলো। চলো পরের কোশ্চেন। বলছে সোন নদীর সম্পর্কে নিচের কোনটি সঠিক? বলছে দেখো, সোন নদীর সম্পর্কে কোনটি সঠিক। বলছে এটি গঙ্গার বাম তীরের উপনদী। এইমাত্র দেখলাম আমরা এটি গঙ্গার ডান তীরের উপনদী, তাহলে এটা কি হবে? এটা হবে না। এটি দক্ষিণমুখী, এটা দক্ষিণমুখী, এটা উত্তরমুখী। এটি মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়, এটা দেখো সঠিক। ঠিক আছে। এটি যমুনার বৃহত্তম উপনদী না। দেখো, নিচের কোনটি তিব্বতের রাক্ষসতাল থেকে উৎপন্ন হয়ে শিবকিলা পাসের মাধ্যমে ভারতে প্রবেশ করেছে? অ্যান্সার হবে সতলুজ নদী। ঠিক আছে। আচ্ছা, সতলুজের পুরোনো নাম হচ্ছে সুতুদ্রি, বিয়াসের পুরোনো নাম হচ্ছে বিপাশা, ঝিলামের পুরোনো নাম হচ্ছে বিতস্তা। চলো, নিচের কোনটি ভারতের নীল নদ নামে পরিচিত? অ্যান্সার হবে গঙ্গা নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য 2900 কিলোমিটার। সিন্ধু নদীর দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার। এবার তোমাকে বলতে হবে নর্মদা নদীর দৈর্ঘ্য কত, আর নর্মদা কোথা থেকে উৎপন্ন হয়। আমি উৎপত্তি বলে দিচ্ছি, নর্মদা উৎপন্ন হয় অমরকন্টক থেকে। অমরকন্টকের পাহাড় থেকে উৎপন্ন হয়। তোমাদের অ্যান্সার বলতে হবে লেন্থ কত হবে, দৈর্ঘ্য কত হবে। দেখে দেখে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। চেনাব সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? দেখো, এটি সিন্ধুর ক্ষুদ্রতম উপনদী, একদম না। চেনাব হচ্ছে সিন্ধু নদীর সব থেকে বৃহৎ উপনদী। আচ্ছা, এটি চন্দ্র এবং ভাগা নামক দুটি নদীর মিলিত রূপ, অবশ্যই সঠিক। এটি সরাসরি আরব সাগরে পাতিত হয় না। দেখো, এই যে এই মাইক বন্ধ কর। সিন্ধু নদী এটি আরব সাগরে পাতিত হয়। ঠিক আছে, আরব সাগরে পাতিত হয়। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার এই সিন্ধু নদী নিয়ে একটি চুক্তি হয়। বলতে হবে এই চুক্তিটি কত সালে হয়েছিল। পাকিস্তানের সাথে সিন্ধু নদীর চুক্তি হয় 1960 সালে, আর যেটিকে রদ করা হয় 2025 সালে। বলছে নিচের নদী ও তাদের উপরে গড়ে ওঠা শহর চিহ্নিত করো। বলছে অলকানন্দা বদ্রীনাথের ঠিক আছে, ভাগীরথী উত্তরকাশী ঠিক আছে, মন্দাকিনী কেদারনাথ ঠিক আছে, সবকটাই ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, সুন্দরবনের বদ্বীপ কোন তিনটি নদীর পলি দ্বারা গঠিত হয়? দেখো, এই যে গঙ্গা দেখলাম বাংলাদেশে চলে গেল একটা, এই পার্ট পশ্চিমবঙ্গ থেকে গেল, আর এই যে আমাদের ব্রহ্মপুত্র নদী আসাম থেকে হয়ে এরকম ভাবে যে আসছে, এই দুটো নদীর মিলনের ফলে একটা নদী তৈরি হয় যার নাম হচ্ছে মেঘনা। ঠিক আছে, এটার নাম হচ্ছে পদ্মা। বাংলাদেশে এই নদীর নাম হয়ে যায় পদ্মা। বলে না পদ্মার ইলিশ, বাংলা জল ছাড়ো পদ্মার ইলিশ দেবো, তারপরে এটা হচ্ছে সেই। আর এটা হচ্ছে যমুনা। এই পদ্মা এবং যমুনা এটা মিলিত প্রবাহ মেঘনা নামে পরিচিত। এরা এই অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে বদ্বীপ গঠন করে, যেটা কিনা পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ। ঠিক আছে, বা ডেল্টা বলা হয়, এটি তৈরি করে। আচ্ছা দেখো, তাহলে এখানে কি কি হবে? বলছে গঙ্গা যমুনা মেঘনা, গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা, গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র, বা সিন্ধু এর মধ্যে আসবে না,
মেঘনা, রূপনারায়ণ, মাতলা, এটাও হবে না। দেখো ব্রহ্মপুত্র তো হবে না, এটা হবে আনসার। কি বল, সরি সরি। এটা টিপিক্যালি এটা ভুল আছে, গঙ্গা আর হচ্ছে মেঘনাই হবে। মেঘনা তো এই পদ্মা আর যমুনার মিলনে তৈরি হচ্ছে, এটাই অ্যান্সার হবে। এটা ভুল আছে, ব্রহ্মপুত্র যমুনা কোনোটার দরকার ছিল না। বলছে নিচের কোন নদীটি ভি আকৃতির উপত্যকা এবং গিরিখাত তৈরি করে? দেখো এগুলো, এই যে ভি আকৃতির উপত্যকা, ক্যাসকেড ইত্যাদি হচ্ছে নদীর ইয়ং ফেজের যে ক্ষয়, সেটা হচ্ছে সেটাকে নির্ণয় করে। মানে নদী তার ইয়ং বয়সে যে ক্ষয় কার্য করে, সেটা হচ্ছে এইগুলো, এই রূপের এইরকম ভূমিরূপ তৈরি হয়। যেমন ভি আকৃতির উপত্যকা, ক্যানিয়ন ইত্যাদি হচ্ছে এর রূপ। দেখো ভি আকৃতির উপত্যকা সিন্ধু নদী তৈরি করে, ঠিক আছে, খরস্রোতার জন্য সিন্ধু নদী এই ভি আকৃতির উপত্যকা তৈরি করে। যমুনাও হবে না, কোশি হবে না, গঙ্গাও হবে না। বলছে কোশি নদী সম্পর্কে কোনটি সত্য? এইমাত্র দেখলাম কোশি নদী অন্তর্বাহিনী নদী, এটি তার গতিপথ পরিবর্তনের জন্য কুখ্যাত, একদম সঠিক, দুটোই। সিন্ধু নদের দৈর্ঘ্য কত? 2880। আচ্ছা 2525, এটা হচ্ছে গঙ্গা নদী। 2900, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। আচ্ছা ব্রহ্মপুত্র নদীর উপরে একটা ব্রিজ আছে, নাম কি? এই ব্রিজের নাম হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ। ভূপেন হাজারিকা। এর উপাধি, ভূপেন হাজারিকাকে একটা উপাধি দেওয়া হয়েছিল, তার নাম হচ্ছে হানজাবা। এর উপাধি ছিল হানজাবা, ঠিক আছে। চলো, যমুনা নিচের কোন স্থানটির পাশ দিয়ে প্রবাহিত হয় না? দেখো দিল্লির মেন টপিক হচ্ছে যমুনার দূষণ। আগ্রাও, মথুরাও, হরিদ্বারে যমুনা প্রবাহিত হয় না। নিচের কোনটি নদীর মধ্যে দিয়ে সর্পিলাকার বা মিয়েন্ডার দেখা যায়? দেখো এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এটার অ্যান্সার হবে আহ ঝিলাম নদী, ঠিক আছে। কেন? দেখো এই যে সর্পিলাকার বা মিয়ান্ডার, আমি বললাম যে নদী তার জীবনে তিনটে গতিপথ নিয়ে চলে। একটা হচ্ছে উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি। এই যে মিয়েন্ডার বা সর্পিলাকার যে পথে নদী চলছে, এই গতিপথ দেখা যায় যখন নদী তার এজে চলে আসে, মানে নদীর বয়স হয়ে যায় বা নদীর গতি নিম্ন হয়ে যায়, এটা নদীর নিম্ন গতির ক্যারেক্টার। কিন্তু এই একমাত্র নদী আছে যেটি উচ্চ গতিতেই নিম্ন গতির ক্যারেক্টার দেখায়, ঠিক আছে, সেই নদী হচ্ছে ঝিলাম। মানে গতি উচ্চ কিন্তু তার সাথে এরকম মিয়েন্ডারিং করছে। মিয়েন্ডারিং করা মানে কি, ধরো এই যে নদী, ছোটবেলায় ছবি আঁকতে না, এরকম ভাবে নদী এরকম যাচ্ছে, এরকম নদী বয়ে যাচ্ছে, এই যে এঁকে বেঁকে চলা, এটাকেই বলা হচ্ছে মিয়েন্ডারিং করা। আর এই মিয়েন্ডারিং হচ্ছে নদীর নিম্ন গতির ক্যারেক্টারিস্টিক। এটা দেখা যায় উচ্চ গতিতে ঝিলাম নদীতে একমাত্র, ঠিক আছে। চলো, ব্রহ্মপুত্র নদীর মোহনা কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে মিলিত হচ্ছে, কারণ এই যে জানি আমরা বঙ্গোপসাগরে বদ্বীপ গঠন করছে। গঙ্গার প্রধান ধারা ভাগীরথী কোথা থেকে উৎপন্ন হয়েছে? দেখো গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। যমুনেত্রী থেকে হয়েছে যমুনা। চোরাবাড়ি থেকে উৎপন্ন হয়েছে মন্দাকিনী। শতপথ থেকে হয়েছে অলোকনন্দা, ঠিক আছে। ভারতের দীর্ঘতম সেতু ভূপেন হাজারিকা সেতু কোন নদীর উপরে অবস্থিত? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের বাম তীরের উপনদীগুলো কি কি হবে? ঝটাপট একবার বলো দেখি, ব্রহ্মপুত্রের বাম তীরের উপনদী। ধানসিঁড়ি, লোহিত, এগুলো হচ্ছে বাম তীরের উপনদী। ডান তীরে মানস, কামেং, সুবনশিরি ইত্যাদি হচ্ছে ডান তীরের উপনদী।
সপ্ত সিন্ধু অঞ্চলের আধুনিক নাম কি? এইমাত্র বললাম পাঞ্জাব। শতদ্রু নদী, শতদ্রু নদীর প্রাচীন নাম হচ্ছে সতলুজ। ঠিক হ্যাঁ, শতদ্রু নদীর প্রাচীন নাম হচ্ছে আমাদের সতলুজ নদী। আচ্ছা বলো, বিয়াস নদী এর পুরানো নাম, নতুন নাম কি? বিয়াস তো নতুন নামই, পুরাতন নাম কি? চেনাবের পুরানো নাম কি? আসকিনি। ঠিক হ্যাঁ। ওকে, ঠিক আছে।